তো কোশ্চেন এরকমই থাকবে, আউটস্ট্যান্ডিং চেক অ্যামাউন্ট টাকা এত। কারণ আউটস্ট্যান্ডিং চেকটা আপনাকে বুঝতে হবে যে আউটস্ট্যান্ডিং চেক হলে আমি চেকটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে স্যার, না যোগ হবে? হ্যাঁ, যিনি চেক পেয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হইলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবে তার ব্যাংক, কিন্তু সেটা নেয়নি। মানে চেক প্রদান করা হয়েছে, এখন উত্তোলন করা হয়নি, এটা কি আউটস্ট্যান্ডিং চেক বলে? জি স্যার, এটা ব্যাংকের অ্যাকাউন্টে ওরা যোগ করবে না স্যার? ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো এটা মাইনাস হবে না স্যার? ব্যাংকে তো ওই লোক চেক নিয়ে যায়ই নাই, আমরা তো অলরেডি করে ফেলছি, বাট ব্যাংক তো ব্যাংকে তো ওই চেকটা নিয়ে ওই ভদ্রলোক এখনো যায় নাই, না গেলে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তো আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে না? হ্যাঁ, সে যখন যাবে তখন না সে টাকা পাবে, এবং তখন না আমার অ্যাকাউন্ট থেকে টাকা আউট হবে। এই ধরনের কেস যদি হয় তাহলে বুঝতে হবে সেগুলো আউটস্ট্যান্ডিং চেক। তাহলে আমার বইয়ের জন্য দুটো কারণ, আমার ডেবিটের কারণ, আমার ক্রেডিটের কারণ, দুটো কারণ আমার বইয়ের জন্য, দুটো কারণ। এবার আসেন ব্যাংকের দিকে। ব্যাংক, আমার বইতে যদি ডেবিট ক্রেডিট থাকে, ব্যাংকের বইতে সেরকম একটা ডেবিট ক্রেডিট আছে, তাহলে ব্যাংকের জন্য হবে দুটো। যেমন ডেবিট অন দি ব্যাংক রেকর্ডস, ব্যাংক রেকর্ডস মানে আমার অ্যাকাউন্ট। ডেবিট অন দি ব্যাংক রেকর্ডস উইদাউট করেসপন্ডিং ক্রেডিট অন দি ডিপোজিটরস রেকর্ড, আমার সাথে যোগাযোগ না করে আমার অ্যাকাউন্টকে ব্যাংক ডেবিট করে ফেলছে। দ্যাট ইজ শর্টলি কল্ড ব্যাংক মেমোরান্ডা অর ডেবিট মেমোরান্ডা। যেমন আমরা আগেও বলেছি, এই যে ডেবিট মেমোরান্ডাম বোঝানোর সময় বলেছি যে কেন ডেবিট হয়। এই যেমন একটা বলেছি যে ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক আপনাকে সারা বছর সেবা দিল, তখন করবে কি, ব্যাংক একটা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করে ফেলবে। আপনার অ্যাকাউন্টকে ডেবিট করা মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে ব্যাংক, কিন্তু আপনি জানেন না। উইদাউট করেসপন্ডিং ক্রেডিট, আপনি ক্রেডিট করেন না আপনার ক্যাশ বইতে, সো দ্যাট এটার জন্য পার্থক্য হয়ে যাবে। এটা বিয়োগ দিতে হবে, আমার বইয়ের থেকে বিয়োগ দিতে হবে স্যার, বিয়োগ দিতে হবে, রাইট। ব্যাংক যা করবে তার উল্টা জিনিস আপনাকে করতে হবে, এইটা করা হয়নি, এই কারণে পার্থক্য। অথবা ক্রেডিট অন দি ব্যাংক রেকর্ডস, ব্যাংক রেকর্ডে ক্রেডিট হয়েছে মানে জমা হয়েছে, উইদাউট করেসপন্ডিং ডেবিট অন দি ডিপোজিটরস রেকর্ডস, আমার প্রতিষ্ঠানের সাথে সে যোগাযোগ না করে, বা আমি ডেবিট করি নাই কিন্তু সে আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করে ফেলছে। হ্যাঁ, রেকর্ড শর্টলি কল্ড অ্যাজ ডাইরেক্ট রিসিট ফ্রম কাস্টমার্স। অর্থাৎ এমন হতে পারে যে কাস্টমারের কাছ থেকে সরাসরি সে টাকা পেয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন কেমনে পাবে? আমার অ্যাকাউন্টে ডেবিট করব না স্যার? জি, স্যার আমি বলেছিলাম যে ক্রেডিট অন দি ব্যাংক রেকর্ডস উইদাউট করেসপন্ডিং ডেবিট অন দি ডিপোজিটরস রেকর্ড শর্টলি কল্ড ডাইরেক্ট রিসিপ্ট। যেমন মনে করেন, একটা উদাহরণ যদি আমি দেই, আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে সার বিক্রেতা থাকে না? হ্যাঁ, বিভিন্ন সার বিক্রি করার এজেন্ট থাকে, ডিলার থাকে। সারটা আসে নর্মালি চিটাগাং, মনে করেন টিএসপি সার কারখানা একটাই আছে বাংলাদেশে, চিটাগাংয়ে। এখন সারা বাংলাদেশ থেকে যখন ওই ডিলাররা চিটাগাং যাবে সার আনতে, তখন কি করে, তারা আগেই টাকাটা তার যে এরিয়া থেকে আসতেছে ওই এরিয়ার ব্যাংকে ওই বিসিআইসির অ্যাকাউন্টে জমা দিয়া সে চলে যায় খালি হাতে, ডিপোজিট রসিদটা নিয়ে ওই টিএসপি সার কারখানায়, যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি, আমাকে সার দেন। এখন ওই যে সার কারখানা টিএসপি, সে কিন্তু জানেই না যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। দিস ইজ কল্ড ডাইরেক্ট রিসিপ্ট উইদাউট করেসপন্ডিং দি ডেবিট অন দি ডিপোজিটরস রেকর্ড। আমি আমার ক্যাশ বইতে ডেবিট করি না, কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে।
আমার অ্যাকাউন্টে যোগ করতে হবে না স্যার এটা অ্যামাউন্ট? তাহলে আমার এখানে যোগ করতে হবে, তাহলে ব্যাংকের সাথে মিলে যাবে। তাহলে এই চারটা জিনিস, অর্থাৎ আমার ক্যাশ বই ডেবিট অর ক্রেডিট, ব্যাংকের অ্যাকাউন্টের ডেবিট অর ক্রেডিট। আর একটা হলো এরর, ভুল, বাই আইদার পার্টি ইন রেকর্ডিং ট্রানজাকশন। ব্যাংক যদি রেকর্ডিং করতে ভুল করে তাহলে ব্যাংককে সংশোধন করতে হবে, আমি যদি কোনো জিনিস লিখতে ভুল করি আমাকে সংশোধন করতে হবে। 600 টাকার জায়গায় 60 টাকা এরকম, রাইট? তাহলে আমাকে একটা শূন্য বাড়াই দিতে হবে প্রতিবারে। তো এই পাঁচটার কারণের বাইরে আর কোনো কারণ নাই। এই পাঁচটা কারণ যদি আমাদের ক্লিয়ার হয়, যেমন আমি বুঝানোর মাঝখানে অনেকে বলেছেন আমাকে যোগ করতে হবে, তার মানে ব্যাংক যোগ করেছে আমি যোগ করি নাই, তাহলে আমাকে যোগ করতে হবে। ব্যাংক মাইনাস করছে আমি করি নাই, তাহলে আমাকে মাইনাস করতে হবে। আবার আমার ক্যাশ বইতে আমি যোগ করছি, ব্যাংক যোগ করে নাই, তাহলে ব্যাংকে যোগ করতে হবে। আমার ক্যাশ বইতে আমি মাইনাস করেছি, ব্যাংক করে নাই, ব্যাংকে করতে হবে। তাহলেই দুইটা কারেক্টেড ফিগার আমি পেয়ে যাব। এরপরে যদি ব্যাংক কোনো ভুল করে থাকে, আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে সেটা প্লাস বা মাইনাস করবো, আমার মিলে যাবে। এবার বলেন পাঁচটা কারণ সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। স্যার কোন ক্ষেত্রে কে রাইট, লাইক ডিপোজিট ইন ট্রানজিটে মানে যে ডিপোজিটর সে রাইট নাকি ব্যাংক রাইট? আমি এখানে রাইটের দিকে যাব না, কে রাইট সেটা আমার দরকার নাই। আমার দরকার আমি কি করেছি, ব্যাংক কি করেছে, দুইটা মিল রাখতে হবে, সমান থাকতে হবে। আমি এখানে কি করেছি, ডিপোজিট ইন ট্রানজিট আমি কি করেছি, আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক যোগ করে না। তাহলে যদি কারেক্টেড ফিগার হয়, ব্যাংক এখন যোগ করে না, কিন্তু একটু পরে তো যোগ করবে, বা কালকে যোগ করবে, বা 2 দিন পরে হলেও যোগ করবে। সেজন্য আমি মিলানের জন্য ব্যাংকের সাথে আমার ব্যালেন্স মিলানের জন্য আমি ব্যাংক ব্যালেন্সের সাথে আমি এটা যোগ করতে হবে। এখন কারেক্ট, দুজনেই কারেক্ট। আমি যখন ডেবিট করছি আমিও কারেক্ট, ব্যাংক যোগ করে নাই সেও কারেক্ট, কারণ ওই টাকাটা সে এখনো পায়নি। উভয়ই কারেক্ট, কেউই রং না। কিন্তু মিলানের স্বার্থে দুটো ব্যালেন্স, আমার ব্যালেন্সের সাথে ব্যাংকের ব্যালেন্স মিলানোর স্বার্থে আমরা এটা করি যে ব্যাংকের সাথে যোগ করলে আমার সাথে মিলে যাবে, অথবা আমার থেকে মাইনাস করলে ব্যাংকের সাথে মিলে যাবে। আমি যদি মাইনাস করি তাহলে ওই ডিপোজিট ইন ট্রানজিট আর কোনো হদিস থাকবে না, কোথায় গেল সে আর থাকবে না। সেজন্য আমি মাইনাস না করে ব্যাংকের সাথে যদি আমি যোগ করি, তাহলে ব্যাংকেরও একটা হদিস থাকবে যে হ্যাঁ এরকম একটা ডিপোজিট ইন ট্রানজিট আছে, চেকটা গেল কোথায়। আর আমিও এক সময় বলবো হ্যাঁ আমি তো এত ডেবিট করেছিলাম, তাহলে চেক ব্যাংকে জমা হলো না কেন। কিন্তু আমি যদি ডেবিট না করি, ব্যাংক যেহেতু করে নাই, তাহলে এই চেকেরই আর কোনো হদিস থাকবে না। সেই জন্যই ব্যাংক এখানে, যেমন ব্যাংকও ঠিক কাজটা করেছে, আমিও ঠিক কাজটা করেছি, তারপরও মিলানের জন্য ব্যাংকের সাথে যোগ করলে আমার সাথে তার মিলে যাবে। স্যার এখানে দুইটা পার্টি কারেক্ট, কিন্তু মিলানের স্বার্থে এখন যেহেতু স্ট্যান্ডার্ড ট্রানজাকশন সবসময় হয়, তো মিলানের স্বার্থে কি নরমাল প্র্যাকটিস কি যে কোম্পানি বা যারা চেক দেয় তাদেরকেই মিলাইতে হয় না? আমি তো আগেই বলছি যে আপনি যদি ব্যাংকের তো কোনো দরকার নাই যে আপনার ক্যাশ বইতে কি আছে না আছে, ওর হিসাব তো ওর কাছে ঠিকই আছে। ও শুধু ও যদি কোনো এরর করে থাকে এররটা কারেকশন করবে। ও যদি আপনি 1000 টাকা জমা দিয়েছেন, ও 100 টাকা জমা করছে, ওইটা শুধু ওরটাও কারেকশন করবে, কিন্তু এছাড়া বাকি তো সবই আপনার কাজ। স্যার ব্যাংক রিকনসিলিয়েশন আমরা এজন্য করে যে বছরের শেষে যেন আমরা ইনকাম সেট মানে ব্যালেন্স শিট বানানোর সময় অ্যাকচুয়াল মানে কারেক্ট অ্যামাউন্টটা বসাতে পারি, তাই না স্যার? না, শুধু যে তাই তা না, আমরা রিকনসিলিয়েশন করে এই জন্য যে আমি বলতেছি আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, ব্যাংক বলতেছে তোমার ব্যাংকে আছে 80,000 টাকা। তাহলে এইটা আমাকে মিলাতে হবে যে কেন, কারণটা কি, আমার 20,000 টাকা গেল কোথায়, সেই ব্যালেন্সটা বের করার জন্য আমরা রিকনসিলিয়েশন করি। স্যার আমার দৈনন্দিন কত টাকা ব্যাংকে আছে, কত টাকা আমি চেক ইস্যু করব, ওই জন্য তো আমি রিকনসিলিয়েশন করি, বর্তমানে আপডেট জানার জন্য। হ্যাঁ তাও হতে পারে। আপডেট জানার জন্য রিকনসিলিয়েশন দরকার নেই, আপডেট জানার জন্য তো আপনি ব্যাংকে বললেই হয় যে ভাই ব্যাংক স্টেটমেন্টটা পাঠিয়ে দেন। আপনি ব্যাংক স্টেটমেন্ট বা আপনার মোবাইলে SMS যাচ্ছে, আপনি ব্যালেন্সটা দেখতেছেন, কিন্তু আপনি হিসাবের সাথে মিলতেছে না।
ব্যাংক ব্যালেন্সের জন্য যে করি তা না, মিলতেছে না সেই জন্য, ডিফারেন্সের জন্য, কজেস অফ ডিফারেন্স, পার্থক্য মিলানোর জন্য। স্যার হোয়াট আর দ্য কজেস অফ ডিফারেন্স, এই ব্যাংক আমরা কেন, অথবা এটা অন্য রকমের কোশ্চেন আসতে পারে, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন কেন করি, we do bank reconciliation, or what are the causes of difference between the bank balance and the cash balance। মাত্র 5 মার্ক, 5 মার্কে আপনি এই যদি 5টা পয়েন্ট লিখে দিতে পারেন, এত না লিখে সংক্ষেপে যদি লিখতে পারেন, তাহলে আপনি 5 পেয়ে যাবেন। স্যার জি বলুন। আর পঞ্চম পয়েন্টটা একটু আরেকবার রিপিট করবেন। পঞ্চম এরর। জি জি। হ্যাঁ, মনে করেন সে আপনি ক্যাশ বই লেখেন, আপনি ক্যাশ বইতে 5,000 টাকা লেখার সময় আপনি লিখেছেন 500 টাকা যোগ করেছেন। আবার ব্যাংক ওই 5,000 টাকা যখন পেয়েছে, ব্যাংক 5,000 টাকায় যোগ করছে। এখন আপনি যদি কোনোদিন আর কোনো ক্যাশ নাও দেন, তাহলে ব্যাংক বলবে যে তোমার নামে আছে 5,000 টাকা, আর আপনি বলবেন না তো, আমি তো 500 টাকা জমা দিছি। তার মানে ভুলটা কিন্তু আপনিই করেছেন, আপনি একটা শূন্য লেখার সময় কম লিখেছেন। তাহলে এখন যদি তাহলে আপনি খুঁজে দেখলেন যে ব্যাংক 5,000 জমা করেছে, আমি করছি 500 টাকা, তাই ভুলটা কোথায়? ভুল করতে দেখলেন যে আপনি 5,000-এর জায়গায় একটা শূন্য কম লিখেছেন, 500 লিখেছেন। কাজে আপনি যদি আর 4,500 টাকা যোগ করেন, তাহলে ব্যাংকের সাথে আপনি মিলে যাবে। এগুলো কি আমরা বলি এরর, সেটা আপনি করেছেন। আবার এরকম ব্যাংকও তো করতে পারে, উভয় পক্ষই করতে পারে। জি, আর একটু 4 নাম্বারটা বলবেন। 4 নম্বরটা হলো ক্রেডিট অন দি ব্যাংক, হ্যাঁ, ক্রেডিট অন দি ব্যাংক রেকর্ডস উইদাউট করেসপন্ডিং ডেবিট অন দি ডিপোজিটরস রেকর্ড। অর্থাৎ ব্যাংক ক্রেডিট করেছে, ব্যাংক ক্রেডিট করার অর্থ কি? ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেছে, ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেছে উইদাউট করেসপন্ডিং ডেবিট অন দি ডিপোজিটরস রেকর্ড। সে ওই প্রতিষ্ঠানের যে সে অ্যাকাউন্টে জমা করছে কিনা সেটা সে যোগাযোগ করেনি, না করে সে নিজেই আপনার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, ক্রেডিট করেছে। শর্টলি কল্ড অ্যাজ ডাইরেক্ট রিসিপ্ট, এগুলাকে বলা হয় ডাইরেক্ট রিসিপ্ট। সে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি শেয়ার মার্কেটে শেয়ারে ব্যবসা করেন, এখন আপনার কাছে এমন কিছু শেয়ার আছে যার ডিভিডেন্ড পাবেন আপনি এই বছর। এখন নরমালি ডিভিডেন্ড সাধারণত এখন আর ক্যাশ দেয় না, সরাসরি আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কোম্পানি অ্যাকাউন্টে। জি, এখন মনে করেন আপনি জানেনও না, একটা কোম্পানি তার শেয়ার ছিল আপনার কাছে, সে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়ে দিল ডিভিডেন্ডের টাকা, কিন্তু আপনি জানেন না। ইট ইজ কল্ড ডাইরেক্ট রিসিভ, ব্যাংক সরাসরি রিসিভ করেছে কিন্তু আপনি জানেন না। পরে আপনার সাথে যখন পার্থক্য হলো, আপনি খোঁজ নিয়ে দেখলেন যে আপনি 5,000 টাকা ডিভিডেন্ড পেয়েছেন। অথবা ব্যাংক আপনাকে বছর শেষে একটা ইন্টারেস্ট দিয়েছে আপনার অ্যাকাউন্টের উপরে, কিন্তু আপনি জানেন না। আপনার অ্যাকাউন্টে হয়তো ব্যাংক 2,000 টাকা ইন্টারেস্ট দিয়েছে, কিন্তু ব্যাংকের সাথে আপনার 2,000 টাকা ব্যালেন্স ডিফারেন্স আছে। খুঁজে দেখলেন যে 2,000 টাকা ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, কিন্তু আপনি জানেন না বিধায় আপনি আপনার বইতে যোগ করতে পারেন। আমার অ্যাকাউন্টে এটা যোগ করব ইন্টারেস্ট হিসেবে। এখন যেহেতু জানছেন, এখন যোগ করলেই মিলে যাবে। বুঝেছেন 4 নম্বর? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। একটু কোশ্চেন ছিল স্যার, 1 নাম্বারটাতে ওই যে ডিপোজিট ইন ট্রানজিট, জি, এইখানে তো স্যার ধরেন আমি যখন আমার বইয়ে তো আমি ফার্স্টে জমা করে ফেলছি, জি, কিন্তু ব্যাংক করে নাই। এখন আমি যদি স্যার আমার ওই ডাবল ব্যালেন্স মেথড যেটা বললেন, ওইখানে আমার অ্যাকাউন্টটাই আমি মিলাইতে চাই, তাহলে তো স্যার আমার আর কিছু করার দরকার নেই এখানে। আমি তো বললামই যে আপনার করার কিছু নাই, কিন্তু আপনার সাথে তো ব্যাংক মেলবে না। তাহলে স্যার মিলানোর করার কিছু নাই, আপনি তো ঠিক কাজই করছেন, আবার ব্যাংকও তো ঠিক কাজই করছে, সেও জমা করে না, সেও ঠিক আছে, দুইজনই ঠিক আছে। তাহলে আমরা মিলাইতে হবে না? পার্থক্যর কারণ আপনি খুঁজবেন না নাকি না? আপনার সাথে স্যার ব্যাংকে যোগ করতে হবে আর কি স্যার, ব্যাংকে। সেটাই তো, ব্যাংকের হিসাবে দেখবেন যে ব্যাংকের সাথে আপনি মিলতেছে না, তো কেন মিলতেছে না সেই কারণ আপনি খুঁজবেন না। তখন ব্যাংক কারণ খুঁজেই তো পেলেন, ব্যাংক স্টেটমেন্টে যোগ করতে হবে এটা।
কারণ খুঁজেই তো পেলেন যে ডিপোজিট ইন ট্রানজিট রয়ে গেছে, অর্থাৎ আমি জমা করছি কিন্তু ব্যাংক এখনো জমা করে নাই, তাহলে ব্যাংকে জমা করতে হবে, তাহলে তো মিলে যাবে। তাহলে আমরা শিখলাম যে যত ব্যাংক রিকনসিলিয়েশন আসুক না কেন এই 5টার বেশি কোনো কারণ থাকবে না। যদি 10টা এন্ট্রিও দেয় ওই ঘুরে ফিরে 5টাই হবে। ওকে, নাও অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ফ্রম ব্যাংক রিকনসিলিয়েশন। অনেক সময় বলে ব্যাংক রিকনসিলিয়েশনে অনেক সময় বলে যে গিভ দি অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমরা যদি দেখি যে ব্যাংক আমার রিকনসিলিয়েশন করতে গিয়ে ব্যাংক মাইনাস হয়েছে, অর্থাৎ ব্যাংক ক্রেডিট হয়েছে, তাহলে আমাকেও তো মাইনাস করতে হবে। সেজন্য আমি কি করব, ক্যাশকে আমি ক্রেডিট করব, আর যে কারণে হয়েছে সেই কারণটা আমি ডেবিট করব। নর্মালি যে কোনো ধরনের খরচ হতে পারে, সেজন্য আমি একটু লিখেছি মিসেলেনিয়াস জেনারেল এক্সপেন্স, একটা কমন নাম দিয়েছি। ঠিক আছে, প্রসিজার ক্লিয়ার। হ্যাঁ, ঠিক তদ্রুপ যেমন মনে করেন এখানে একটা নামও দিয়েছি ব্যাংক চার্জ। যদি এমন হয় যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ব্যাংক চার্জ হিসাবে, তাহলে ব্যাংক চার্জ অ্যাকাউন্ট এটার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, তো ব্যাংক তো সঠিক কাজই করছে, ব্যাংক তো আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করবেই বছরের শেষে, কিন্তু আপনি জানেন না, সেজন্য আপনার ক্যাশ বইতে আপনি মাইনাস করতে পারেননি। এখন করবেন, এখন জানছেন, এখন করবেন। এখন ক্যাশকে ক্রেডিট করবেন আর এই যে ব্যাংক চার্জকে ডেবিট করবেন। ঠিক তদ্রুপ আমি এখানে কেন দুইটা দেখিয়েছি, কারণ হয় সে ডেবিট করেছে অথবা সে ক্রেডিট করছে, এর বাইরে তো আর কিছু করেনি। সেই জন্যই এখানেও 10টা এন্ট্রি হইতে পারে, এখানেও 5টা এন্ট্রি হইতে পারে, যতটা জার্নাল ততটাও এন্ট্রি হইতে পারে। আমি শুধু সেই এন্ট্রিগুলাই এখানে করব যেগুলা আমার বইতে করতে হবে। আমি কোনো এন্ট্রি এখানে করব না যেটা ব্যাংক করবে। সবসময় আমি বারবার একই কথাই বলি, আমরা যখন অঙ্ক করব তখন নিজেরা সবসময় ভাববো যে আমি প্রতিষ্ঠানের ফেভারে আছি, প্রতিষ্ঠানের পক্ষে আমি জার্নাল করতেছি। আমি চিন্তা করবো সবসময় প্রতিষ্ঠানের পক্ষে, কখনোই ব্যাংকের পক্ষে না। তাহলে আমি আমার যত ক্যাশ বইতে আমি যত যোগ করব বা মাইনাস করব সেইগুলাই শুধু আমি জার্নাল করব। আর ব্যাংকের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ব্যাংক করবে, সেই জার্নাল আমি করব না। সেখানে শুধু আমি লিখে দেব নো এন্ট্রি রিকোয়ার্ড। তো এখন একটু আগে যেমন বললাম যে ব্যাংক চার্জ বা ব্যাংক আমার কাছ থেকে কেটে নিচ্ছে, ঠিক তদ্রুপ ব্যাংক আমার অ্যাকাউন্টে তো টাকা দিতেও পারে। যেমন ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, তাহলে আমার ক্যাশ বেড়ে গেছে, ক্যাশ ডেবিট হবে, ইন্টারেস্ট ইনকাম হবে ক্রেডিট। হ্যাঁ, সেই রকমের আমার শুধুমাত্র একটা কথাই খেয়াল রাখবো যে এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে কোনগুলো, যেগুলো কোম্পানির জন্য প্রযোজ্য। ব্যাংকের জন্য যেটা প্রযোজ্য সেটা লিখে দেবো নো এন্ট্রি। আবার আমি যেটা নো এন্ট্রি লিখবো ওইটা ব্যাংক এন্ট্রি করবে, আবার আমি যেটা এন্ট্রি করবো এটা ব্যাংক করবে না। সো দ্যাট শুধুমাত্র খেয়াল করবেন যদি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি চায় শুধু প্রতিষ্ঠানের পক্ষে যেটু এন্ট্রি করতে হবে সেটুকুই করতে হবে। ব্যাংক এন্ট্রি করবে, আমি করব না, এটা আমার ভুল, আমি এই জন্য করব না স্যার। ব্যাংক এন্ট্রি করবে, আমি করব না, এরকম একটা উদাহরণ আপনি জানতে চাইছেন। সে 1000 টাকা আপনি জমা করেছেন, ব্যাংক 100 টাকা জমা করেছে, ব্যাংক ভুল করেছে 900 টাকা। এই এন্ট্রি হবে ব্যাংক যখন 100 টাকা জমা নিয়েছে তখন ব্যাংক এন্ট্রি করেছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর আপনি অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে, কিন্তু তার ক্যাশ কিন্তু 1000 টাকায় সে ডেবিট করেছে আর ক্রেডিট করেছে আপনার অ্যাকাউন্টে 100 টাকা, তার মানে 900 টাকা কম করেছে। সেজন্য আপনার অ্যাকাউন্টে আবার ক্রেডিট করবে সে 900 টাকা আর ক্যাশ সে ডেবিট করবে 900 টাকা। কিন্তু এই এন্ট্রি তার আপনার দরকার নাই, কারণ আপনি তো আগেই দিয়ে দিয়েছেন, আপনি যখন জমা দিয়েছেন তখন 1000 টাকা সাথে সাথে জমা দেখিয়েছেন আপনি ক্যাশ বইতে। বুঝেছেন? তার মানে স্যার আমার ভুলের জন্য আমি এন্ট্রি দিব না স্যার? জি, আপনার বইতে যে সমস্ত কারেকশন করতে হবে সেই সমস্ত কারেকশনের এন্ট্রি হবে, আর ব্যাংকের বইতে যে সমস্ত কারেকশন করতে হবে সেটা ব্যাংক দিবে,
সেজন্য বলে দেবেন নয়। ক্লিয়ার স্যার। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে ব্যাংক লেজারের সঙ্গে রিকনসিল হবে না শুধু ক্যাশ বুকের সঙ্গে হবে? জি স্যার বলতেছি ক্যাশ বুকের সঙ্গে রিকনসিল হবে শুধু, নাকি ব্যাংক লেজারের সঙ্গেও রিকনসিল করতে হবে? আমরা এতক্ষণ কি বললাম? কোম্পানির ব্যাংক লেজার দুইটাই এতক্ষণ এই যে 5টা বললাম, এই যে এখানে কি লিখছি এখানে পড়েন তো। 5 নম্বরটা স্যার? না না, এখানে কি লিখছি হেডিংটা কি বুঝাইলাম এতক্ষণ? এই যে 5টা পয়েন্টের উপরে হেডিংটা কি? কজ কজ কি? কস্ট অফ ডিফারেন্স। কিসের ডিফারেন্স? ডিফারেন্সটা কিসের? ব্যাংকের সঙ্গে কোম্পানির অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের গরমিলের কারণ কি কারণে হতে পারে সেগুলো আছে তো। সেইগুলো তাহলে অবশ্যই তো ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে সেটার সাথে তো আমি তুলনা করব। স্যার ক্যাশ বুকের সঙ্গে না লেজারের সঙ্গে? আমার প্রশ্ন ছিল স্যার ক্যাশ বুকের সঙ্গে করব না ব্যাংক লেজারের সঙ্গে করব? ব্যাংক লেজার কার, আপনার না ব্যাংকের? ব্যাংক লেজারটা কার, আপনার না ব্যাংকের? কোম্পানি স্যার, কোম্পানির। কোম্পানি তো আগেই বলছি যে কোম্পানি তো ক্যাশ বই ফলো করবে বা ব্যাংক বুক ফলো করবে, লেজার তো না। ক্যাশ আর ব্যাংক যেটা আপনি যে লেজারটা আপনি রাখবেন সেটা নাম দেবেন ক্যাশ লেজার আর ব্যাংক লেজার, যে কোনো একটা নাম দেবেন। এটার সাথে তুলনা করবেন আপনি ব্যাংকে কত টাকা আছে। তাহলে আমরা কি অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার? স্যার অ্যাডজাস্টমেন্টের ক্লিয়ার স্যার। প্রথমটা স্যার মিসেলেনিয়াস জেনারেল এক্সপেন্স টু ক্যাশ, এখানে স্যার টু ক্যাশ না দিয়ে টু ব্যাংকও কি হতে পারে নাকি? হ্যাঁ হতে পারে। আপনি যদি ব্যাংক নাম দিয়ে রাখেন আপনার লেজারটা ব্যাংক হবে আর ক্যাশ দিলে ক্যাশ হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে ব্যাংক রিকনসিলিয়েশন এটা কোনো টাইম পিরিয়ড আছে কিনা, যে প্রতিদিন করবে বা মান্থলি বা উইকলি বা ইয়ারলি অ্যাকাউন্টিং পিরিয়ডে? আপনি যদি ট্রানজাকশন খুব বেশি হয় এবং অ্যামাউন্ট যদি খুব বড় হয় তাহলে আপনার প্রতি মাসে করা বেটার, তা নাহলে আপনি মিলাতে পারবেন না। আর মাসে যদি করেন আপনার জন্য খুব ইজি হবে। আর তা নাহলে খুব ট্রানজাকশন যদি খুব কম হয়, মাসে একটা ট্রানজাকশন হচ্ছে তাহলে 12 মাসে 12টা হবে, তাহলে বছরের শেষে মিলানো যায়। ট্রানজাকশন যদি বেশি হয় আপনার প্রতি মাসে আপনার 10,000 ট্রানজাকশন হয়, আপনি যদি 10,000 মিলাতে না পারেন, এমন আছে ডেইলিও করা লাগতে পারে, এটা ট্রানজাকশনের উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন যে না 10,000 ট্রানজাকশন বছরে হবে 1,20,000 ট্রানজাকশন, এটা আমি পারবো, অসুবিধা নেই, করেন, সমস্যা নাই। কিন্তু স্যার উইকলিও তো করা যায় তাই না স্যার? উইকলি করা যায়, ডেইলি করা যায়, 2 দিন পর পর করা যায়। স্যার আমরা যেমন ডেইলি করি। নিশ্চয়ই আপনার ট্রানজাকশন বেশি। জি স্যার অনেক বেশি, ভলিউম অনেক বেশি ভলিউম, এবং আপনার সবসময় সবসময় আপডেট এবং আপনার সবসময় আপনার ক্যাশ ব্যালেন্সটা জানার প্রয়োজন হয়, কত আছে জানা প্রয়োজন। জি স্যার প্রতিদিন আমি যে বললাম যে আমার প্রতিদিন কত টাকা ঢুকছে কত টাকা চলে যাচ্ছে, ওই আপডেটটা নিয়ে কিন্তু প্রতিদিন আবার আমি চেক ইস্যু করি। এর মধ্যে দেখা গেছে কিছু কোটি টাকা বা ওইরকম দেখা গেছে প্রতিদিনে আমার চেক এখনো ব্যাংকে যায় পৌঁছেনি। আমার তো প্রয়োজন না, আমি করি বছরের শেষে, কারণ আমার ধরেন 2,000-3,000 কোটি টাকা ব্যাংকে জমা থাকে। ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি স্যার। কোম্পানি তো অনেক রিচ কোম্পানি স্যার, সেই জন্যই তো বলছি। এবং আমার যে ট্রানজাকশন গুলো হয় এগুলো বড় বড় একটা ফিগার, 100 কোটি, 50 কোটি, হ্যাঁ 150 কোটি, 500 কোটি এইরকমের। কাজে আমার ওগুলো বের করতে সমস্যা নাই। এই জন্যই অনেক সময় দেখা যায় যে আমরা কোয়ার্টারলি ম্যাক্সিমামই করি, কারণ কোয়ার্টারলি আমার অ্যাকাউন্টস দিতে হয়, তো সেই জন্য কোয়ার্টারলি করি। যখনই আপনি অ্যাকাউন্টস করবেন অ্যাকাউন্টের সাথে মিলাই দিতে হয়। এটা অনেকটা ডিপেন্ড করে যে আপনি অ্যাকাউন্টস কি মান্থলি করেন নাকি কোয়ার্টারলি করেন নাকি বাৎসরিক করেন। আমরা যেমন অ্যাকাউন্টস করি কোয়ার্টারলি, সেই জন্য প্রত্যেক কোয়ার্টারে আমার ব্যাংক মিলাতে হয়। জি সার্ভিস বিশেষ ক্যাটাগরির উপর নির্ভর করে। রাইট, হ্যাঁ ওকে। আমরা গত ক্লাসে
ইমপ্রেস ফান্ড বুঝেইছিলাম, খেয়াল আছে? স্যার কাইন্ডলি আবার বলবেন ইমপ্রেস ফান্ডটা একটু। তাহলে কি গত ক্লাসে বোঝেন নাই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা সরি স্যার। এখন আমরা আজকের কয়েকটা জার্নাল করব, তাহলে বোঝা যাবে আপনি গত ক্লাসটা বুঝেছেন কিনা। XYZ is a trading company. The company formed an impressed fund of taka 10,000 on 1st July 2019. During the accounting period, following transaction occurred. On 7 July, paid taka 4,500 for advertisement. এর আগে এখানে যে জিনিসগুলো বলেছি এগুলো দিয়ে আগে জার্নালটা করেন তো, যারা গত ক্লাস করেছেন। পেটি ক্যাশ ডেবিট আর ব্যাংক জি, কত তারিখে? 1 তারিখ স্যার। 1 তারিখ কি হবে জার্নালটা? পেটি ক্যাশ ডেবিট, ব্যাংক ক্রেডিট 10,000। ওকে, সবাই কি বুঝেছেন? আমরা দেখি যা বলেছি তা হয়েছে কিনা। 1 তারিখ ইমপ্রেসড ফান্ড অ্যাকাউন্ট ডেবিট আর 2 ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। যাদেরটা মিলে গেছে মনে করবেন তারা ক্লাসটা বুঝেছেন। ওকে, নাম্বার 7 জুলাই পেইড টাকা 4,500 ফর অ্যাডভার্টাইজমেন্ট। জার্নালটা কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট স্যার। না স্যার, নো এন্ট্রি হবে স্যার। নো এন্ট্রি হবে না স্যার। কোনো এন্ট্রি হবে না। নো এন্ট্রি হবে। ওকে, আমরা বিতর্কে যাব না। একটা গ্রুপ বলছেন অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর একটা গ্রুপ বলছেন নো এন্ট্রি। আমরা দেখি কি আছে। 2 নম্বরে দেখেন 7 তারিখ। তার মানে যারা বলেছেন অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট তারা গত ক্লাসটা বোঝেননি। না স্যার, পরে যে ওটা আছে আমরা খেয়াল করিনি স্যার। ওটা স্যার পরে যে এই যে ইয়াটা ওই যে রিঅ্যারেঞ্জমেন্ট এটা ওটা পরে ইয়াটা আছে দেখিনি স্যার। ওকে, 10 জুলাই কি হয়েছে? পেইড টাকা 2,000 ফর ইলেকট্রিসিটি বিল। জার্নালটা কি? এটাও নো এন্ট্রি হবে। জার্নাল হবে না স্যার। জার্নাল হবে না। ওকে, গুড। নো এন্ট্রি রিকোয়ার্ড। 10 তারিখ। ক্লিয়ার? সবাই বুঝতেছেন নাকি? জি স্যার। ইমপ্রেসড ফান্ড এই একটাই শুধু জার্নাল করব, আর কিন্তু করব না। এরপরে ব্যাংক ডিসিশনে চলে যাব। যদি আসে এটুকুর মধ্যেই পারবেন, না আর যদি না পারেন তাহলে এরকম স্যার রিপ্লেসমেন্টের আগে যেগুলো এন্ট্রি থাকবে সবগুলো নো এন্ট্রি হবে। এটা বলা মুশকিল। দেখতে হবে সেটা কি ধরনের এন্ট্রি। ওকে, 15 জুলাই রিপ্লেসমেন্ট দি ফান্ড কি জার্নাল হবে? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। অ্যামাউন্ট বলেন। অ্যামাউন্ট হবে 4,500 আর 2,000 আর হবে 6,500 টোটাল ক্রেডিটে। সবাই ক্রেডিট ক্যাশ অথবা ব্যাংক হবে যে স্যার। সবাই একমত? জি স্যার। ওকে, দেখেন ঠিক আছে কিনা। 15 জুলাই ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে স্যার। এটা ক্যাশ হতে পারে না স্যার? ব্যাংক হতে পারে, ক্যাশ হতে পারে। বুঝেছেন সবাই? তার মানে যাদের মিলেছে তারা গত ক্লাসটা ক্লিয়ার। শুধু ক্লাস শুনলে মনে হয় যে এখন সব পারি, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে যদি আমার মিলে যায় তখন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি পারি। ঠিক আছে, ওকে। 21 জুলাই ম্যানেজমেন্ট টেক ডিসিশন টু ইনক্রিজ the impressed fund to taka 15,000.
তাহলে এটা হবে পেটি ক্যাশ 5000 ডেবিট, আর ব্যাংক হবে ক্রেডিট 5000। তারপর ইনভেস্টমেন্ট ফান্ড হবে ডেবিট, আর ব্যাংক হবে ক্রেডিট 5000। জি, সবাই দেখুন, চিন্তা করুন। সহমত সহমত। স্যার প্রশ্নটা একটু আমার প্রশ্ন উপরে নেব, এই দেখেন। ইনক্রিজ ফান্ড ডেবিট হবে 5000। প্রশ্নটা কি ওই আগে 10,000 এর সাথে 15,000 যোগ হবে কিনা এটা কি বোঝাচ্ছে কিনা, নাকি টোটালটাই 15 তে করবে, 10 এর জায়গায় 15 করবে? সব বলা আছে এখানে। বলছে ভাই বললে এখানে বলা আছে 10,000 টাকাতে বৃদ্ধি করে লিমিট 15,000 টাকাতে। সব এখানে বলা আছে, লাইন টুকের মধ্যে সব বলা আছে। ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেটা টু ব্যাংক অ্যাকাউন্ট টাকা বলেন, যেটা অ্যামাউন্ট যেটা বলছে স্যার এটা 9,000 15,000 টাকা 5,000 না স্যার 9,000 5000। হ্যাঁ 5,000 টাকা আসছে স্যার, 10,000 টাকার সাথে 5,000 টাকা যোগ আছে। ওকে, তাহলে আমরা দেখি। এখানে বিল অ্যামাউন্ট যেটা যোগ হবে, বিল অ্যামাউন্টটা যোগ হবে। হ্যাঁ, তাহলে দেখি আমরা 21 তারিখ দেখেন এই যে কি করেছি। একুশ তারিখ ইমপ্রেস ফান্ড ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কারণ ও বলছে টু মানে তে মানে হলো 15,000 টাকা তে পৌঁছতে হবে। কোথা থেকে? 10,000 থেকে। 10,000 থেকে 15,000 টাকা করতে হবে, মানে তে টু। আর যদি এমন হইতো, আচ্ছা ঠিক আছে, টু। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, তারপরে 22 তারিখ 22 জুলাই পেইড টাকা 3,000 ফর টেলিফোন বিল। আবার টেলিফোন বিল দিয়েছে 22 তারিখ। টেলিফোন বিল টেলিফোন বিল অ্যাকাউন্ট এটা ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট। না স্যার, নো এন্ট্রি স্যার, নো এন্ট্রি। আবার দিছে ফান্ড। সাপ্লাই এক্সপেন্স করে দিলাম। সাপ্লাই এক্সপেন্সেস এর জন্য খরচ করেছে। বলুন। নো এন্ট্রি রিকোয়ার্ড হবে। নো এন্ট্রি হবে স্যার, নো এন্ট্রি হবে স্যার। নো এন্ট্রি, রাইট। যেহেতু আবার ফান্ড অ্যারেঞ্জমেন্ট করার লাগবে। দেন 28 তারিখ জুলাই ইমপ্রেস ফান্ড রিডিউস বাই টাকা 2,000। 2,000 টাকা কমেছে তাই না? স্যার ব্যাংক ডেবিট ক্রেডিট 2,000। গুড। তাহলে দেখেন, আমি বলেছিলাম গত অঙ্কে যে 3টার জার্নাল বেশি, 3 টাইপের বেশি কোনো জার্নাল হবে না। একটাকে বলছি রিকগনিশন, তারপর বলছি রিকগনিশন ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। এই যে এখানে ডিক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে। এখানে টু দিয়ে হয়েছে, টু মানে তে, আর বাই মানে দ্বারা। তাহলে বাই দিয়া না টু দিয়া, সেটা আমাকে খেয়াল করতে হবে। যদি টু হয় তাহলে 15,000 টাকা তে, তার মানে আগের তো আমার 10,000 আছেই, আরো 5,000 বাড়াতে হবে। আর যদি এমন হইতো বাই, তাহলে টোটালটাই 15,000 টাকাই আমার বেড়ে যাইতো। ঠিক এখানেও তাই, ইমপ্রেসমেন্ট কমেছে বাই 2,000 টাকা দিয়ে, তার মানে এখানে সরাসরি 2,000। আর যদি বলতো টু, তাহলে কিন্তু আমার এই 13,000 টাকা আসতো এখানে। এখানে যদি বলতো রিডিউস 2 টাকা 2,000, তাহলে আমার জানাটা হচ্ছে 13,000 টাকার, কারণ আমার ইমপ্রেসমেন্ট তো 15,000, সেখান থেকে 2,000 টাকা কমিয়েছে, কাজে 13,000 টাকা হইতো এখানে, তাই না? জি স্যার। ও ফাইন। তাহলে মাত্র 3টা এন্ট্রি যদি আমরা মনে রাখি, তাহলে ইমপ্রেসড ফান্ডের যেখান থেকে যাই আসুক সব পারবো। স্যার একটা কোশ্চেন ছিল। কোনো বই ঘাটতেও হবে না, কোনো অঙ্ক করতেও হবে না। বলুন স্যার, যদি কোন এক্সপেন্সের পরে রিপ্লেনিশ না করার আগে যদি এরকম ডিসিশন হয় যে বাড়াবো, ধরেন মাঝখানে রিপ্লেনিশ ছিল না, আমি এখন 15,000 টাকা বাড়াবো, তাহলে কি স্যার ওই রিপ্লেনিশ করে তারপর বাড়াবো নাকি ডাইরেক্ট শুধু বাড়াবো? মানে যখন যেটা আসবে আমাকে তখন সেটা করতে হবে। এখন সেটা খরচ আসবে না রিপ্লেস আসবে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না।
আমাকে কোশ্চেনে যেভাবে সাজিয়ে দিবে আমি সেভাবে জানান করব। আমি তো জানি যে আমার 3টার বেশি জানান নাই। আচ্ছা, হয় ইন্টারেস্ট ফান্ড কমাবে বা বাড়াবে বা গঠন করবে, আর তা নাহলে পেমেন্ট করবে, তা নাহলে রিপ্লেসমেন্ট করবে। এই তো। এখন কোনটা আগে হইতে পারে, কোনটা পরে হইতে পারে, কোনটা একই সময় হইতে পারে। যখন যা যেভাবে দেবে আমি সেইভাবেই করব। তাহলে আমি আজকে কিন্তু ইন্টারেস্ট ফান্ডের জার্নাল শেষ করলাম এবং থিওরি গত ক্লাসে শেষ করেছি। আমি ব্যাংক রিকনসিলিয়েশন থিওরি শেষ করেছি। এখন আজকে কি ব্যাংক প্রবলেম ধরবো? আর মাত্র 15 মিনিট আছে স্যার, টাইম শর্ট স্যার। সময় হবে না স্যার। ধরেন স্যার একটা অঙ্ক করেন, একটা ধরেন স্যার 15 মিনিট তো হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। বলুন। বছর শেষে কি স্যার ওই অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিতে হবে না পেটি ক্যাশের? পেটি ক্যাশের জি, এই যে দিলাম এতক্ষণ, এই যে প্রথম যে জার্নালটা দিলাম এর বছর শেষে পেটি ক্যাশ বছর শেষে হতে পারে, বছরের প্রথমে হতে পারে, মাঝখানে হতে পারে, যখন আসবে তখনই। এই তো বিভিন্ন সময় আছে তো। এমন তো হইতে পারে যে সবই জুলাই মাসে, তাই না? এমনও তো হইতে পারে মানে প্রত্যেকটা এন্ট্রি পরেই তো আমি, প্রত্যেকটা ট্রানজাকশনের পরেই তো আমি জানাল দিচ্ছি। এখানে কোনো বছর শেষ এর কোনো প্রশ্ন নাই। এই জার্নালটা এমন হতে পারে প্রতিদিনও হতে পারে, এমন হতে পারে প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসেও হতে পারে। যখনই আপনার টাকা শেষ হয়ে যাবে তখনই জার্নাল হবে। স্যার পেটি ক্যাশে যদি কখনো শর্টেজ হয় বা ওভার থাকে অল্প কিছু অ্যামাউন্ট, সেটা কি হবে স্যার? হতে পারবে না। যদি হয় সেইটা ক্যাশিয়ারকে পেমেন্ট করতে হবে, অথবা কোম্পানির লস হবে, গেইন তো আর হবেই না। পেটি ক্যাশ তো আর বাড়বে না। পেটি ক্যাশ তো আর বাড়বে না। বাড়বে, কমতে পারে। আপনি হয়তো চুরি হয়ে যেতে পারে 500 টাকা, সেক্ষেত্রে লস হিসেবে ট্রিটমেন্ট হবে। অথবা যদি ক্যাশিয়ার চুরি করে, ক্যাশিয়ার তার বেতন থেকে দিয়ে দেবে। নাও আমরা ব্যাংক রিকনসিলিয়েশন একটা প্রবলেম শুধু দেখি। প্রবলেম 1, the cash account, 1 minute. The cash account of DR1 company disclosed a balance of taka 4557.55 on October 31st, 2007. The bank statement as of October 31st showed a balance of taka 4292.16. Upon comparing the statement with the cash records, the following facts were developed. বুঝতে পারছেন সবাই? অর্থাৎ ব্যাংকে আপনার টাকা আছে কত টাকা? ব্যাংকে টাকা আছে কত? ব্যাংক ব্যালেন্স আছে 4292 টাকা। রাইট, কিন্তু আপনার হিসেবে আছে কত? 4,0557 টাকা। আপনার হিসাব বলে যে ব্যাংকে থাকার কথা 4,557 টাকা 55 পয়সা, বাট এক্স্যাক্টলি আছে 4,292, কিন্তু ব্যাংকে আছে 4,292। এখন তো আপনি চিন্তা করে গেছেন যে এত পার্থক্য কারণটা কি? কারণ খুঁজে পেলেন, দি ফলোইং ফ্যাক্টস আর ডেভেলপ। নিচের কারণগুলো আপনি খুঁজে পেলেন যে এই কারণে পার্থক্যটা হলো। এখন আপনার কাছে চেয়েছে কি? কনস্ট্রাক্ট এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট using the form where both bank and book balances are brought to a corrected cash balance. বুঝতে পেরেছেন? ডাবল ব্যালেন্সিং মেথড, অর্থাৎ ডাবল ব্যালেন্স মেথডে বা কারেক্টেড ব্যালেন্স মেথডে আমাকে করতে বলছে।
যদি এটা টাকা আনতেও পারি নাই, তুমি ওই তালুকদার থেকে ওষুধটা নিয়ে আসো না, মনে বাকি রাখি নিয়ে আসো না। কারেক্টেড ব্যালেন্স মেথড যদি বলা নাও থাকে, ইন দ্যাট কেস আমরা সবসময় কারেক্টেড ব্যালেন্স মেথড অঙ্ক করব। এবং বলছে গিভ দি জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড অ্যাজ এ রেজাল্ট অফ দি ইনফরমেশন গিভেন অ্যাবভ। উপরের ইনফরমেশন অনুসারে আপনাকে জার্নাল চেয়েছে। তো আমরা প্রথমেই শিখেছি যে আমরা জার্নাল করব কি দেখে, জার্নাল করব কি দেখে, অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে। মানে স্যার বুঝলাম না আরেকবার। আমার কাছে জার্নাল চেয়েছে, আমি বলেছি যে জার্নাল পড়িও আছি একটু আগে। জি স্যার, আমরা কি দেখে জার্নাল করব? যে পরের রিকোয়ারমেন্ট গুলো দেখে এবিসিডি। স্যার আমার আমার কোম্পানিটা দেখে করব, মানে আচ্ছা জার্নাল কোম্পানি বুক ব্যালেন্স দেখে করব আর কি। আমার ক্যাশ বুক আর ব্যাংক স্টেটমেন্ট দেখে। আমার ক্যাশ বুকে আমার ভুলগুলো আমি জার্নাল দিব। রাইট। অর্থাৎ এই যে ব্যালেন্স আছে, আমার ক্যাশ ব্যালেন্স আছে 4557, এইটার সাথে যা কিছু আমি যোগ বিয়োগ করব ওইগুলোর আমি জার্নাল করব। আর এই যে 4292 ব্যাংক ব্যালেন্স, ও যা যোগ বিয়োগ করবে ওটা আমি দেখবো না, শুধু লিখবো নো এন্ট্রি রিকোয়ার্ড, নো এন্ট্রি রিকোয়ার্ড। শুধুমাত্র আমি এই যে 4557 টাকা ধরে আমি যদি কোনো যোগ বিয়োগ করি, সেই যেগুলো যোগ করব সেখানে ক্যাশ বাড়বে, ক্যাশকে ডেবিট করব, যেগুলো মাইনাস করব সেখানে ক্যাশ কমবে, ক্যাশকে ক্রেডিট করব। এই জানাগুলোই শুধু আমি করব। এখানে এমন আছে 2 4 5 6 7 8, এখানে আটটা আপনার ট্রানজেকশন আছে। এমন হতে পারে 8টার মধ্যে হয়তো আমাকে 4টা জার্নাল করতে হবে, বা 5টা জার্নাল করতে হবে, বা 6টা জার্নাল করতে হবে। সবগুলো জার্নাল করা প্রয়োজন হবে না, কারণ কিছু আছে ব্যাংকের সাথে, কিছু আছে আমার ক্যাশ বইয়ের সাথে। শুধুমাত্র ক্যাশ বইগুলোই আমরা জার্নাল করব। তাহলে প্রথম ইউনিটে কি বলছে, কি জন্য পার্থক্য বলছে? যে ডিয়ার বন কোম্পানিজ অ্যাকাউন্ট হ্যাড বিন চার্জড। চার্জ অর্থ কি? এর আরেকটা ইংলিশে কি বলে? আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে টাকা। হ্যাঁ, মানে ডিডাক্ট করা হয়েছে। এটা আমরা এই ব্যাংক রিকনসিলিয়েশনের ভাষায় কি বলবো? ডিডাক্ট ডেবিট করেছে। রিকনসিলিয়েশনের ভাষায় কি বলবো? ব্যাংক একটা চার্জ ধার্য করেছে। সেটা তো বুঝছি, কিন্তু আমরা কি বলি? ধার্য যখন করে সেটাকে ডেবিট বলি না ক্রেডিট? ক্রেডিট। হ্যাঁ, ডেবিট স্যার, ডেবিট স্যার। আমার ডেবিট, ব্যাংকের ক্রেডিট। ডেবিট স্যার, ব্যাংক ডেবিট করবে। ব্যাংক কি করেছে, ডেবিট না ক্রেডিট? আমার অ্যাকাউন্ট ডেবিট করেছে। ব্যাংক ডেবিট করছে, আমার অ্যাকাউন্টে ডেবিট করছে। রাইট। তার মানে চার্জ যখন কতটা থাকবে তখন বুঝতে হবে আমার অ্যাকাউন্ট থেকে কমিয়ে ফেলছে, ডেবিট করেছে। আমরা কিন্তু বুঝিয়েছি, তারপর অনেকে কিন্তু চুপ আছেন, অনেকে কিন্তু ব্রডলি বলেছেন, অনেকে এই যে এখানে বলেছি, এই যে ডেবিট এখানে এই যে বলছি চার্জ, ব্যাংক সার্ভিস চার্জ, বুঝাইছিলাম না? ক্রেডিট। তো সো দ্যাট ডেবিট করেছে, চার্জ করেছে। চার্জ মানি হলো ডেবিট করা বা কমিয়ে ফেলা। তাহলে ব্যাংক কমিয়ে ফেলছে ফর এ কাস্টমার্স আনকালেক্টেবল চেক। কাস্টমার একটা চেক আমি জমা দিয়েছিলাম, সেই চেকটা কালেকশন হয় নাই। কাস্টমার আমাকে একটা চেক, যেহেতু আমার অ্যাকাউন্টে এখন বেশি আছে, আমার এটা থেকে বাদ দিতে হবে স্যার আনকালেক্টেবল চেক হিসেবে। আমার অ্যাকাউন্টে এখন অ্যামাউন্টটা বেশি আছে, যেহেতু বাদ দি নাই, ব্যাংক বাদ দিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টে এখন আমাকে আনকালেক্টেবল চেক হিসেবে বাদ দিতে হবে স্যার। আমি 5টা কারণের কথা বলছি, এটা কত নম্বর কারণ? আমি বলছি যে 5টা কারণের বেশি নাই। তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে 5টার বেশি আসলেও নাই। এটা কত নম্বর কারণ? এটা সি নাম্বার। সেটা 3 নাম্বার কারণটা। রাইট। অর্থাৎ ব্যাংকের কারবার সারবার, আমার না। তাহলে ব্যাংকের প্রথমেই তো ডেবিট, তার মানে 3 নম্বর, মানে সি আনকালেক্টেবল চেক। এমন চার্জ দ্য মেমোরেন্ডাম, চার্জ দ্য মেমোরেন্ডাম। এমন টাকা 623 অন অক্টোবর। তাহলে কি করতে হবে আমাকে যদি মিলাতে হয় ব্যাংকের সাথে? আমার থেকে বাদ দিতে হবে স্যার, আমার থেকে ডেবিট করতে।
ডেবিট করতে হবে স্যার। রাইট, কারণ ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমার ব্যালেন্স থেকে কমিয়ে ফেলছে, ব্যাংক সঠিক কাজটাই করেছে, ব্যাংক কোনো ভুল করে নাই। তাহলে আমি যখন চেকটা ব্যাংকে জমা দিয়েছিলাম তখন তো আমি ডেবিট করেছিলাম আমার অ্যাকাউন্টকে, কাজে অ্যাকাউন্ট তাহলে আমাকে আবার কমিয়ে ফেলতে হবে, না কমালে আমার ব্যালেন্সটা ব্যাংকের সাথে মিলবে না, বেশি থেকে যাবে। হ্যাঁ, সেজন্য আমি লেস করব। আমরা প্রথমে কি করি, আমরা প্রথমেই কোম্পানির নাম লিখবো, এই যে কিভাবে করে দেখেন, কোম্পানির নাম লিখবো প্রথমেই, তারপর লিখবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপর বলবো অক্টোবর 31, 1972। এই হেডিং গুলো আমাকে লিখে ফেলতে হবে। লিখে আমি কি করেছি, এটা হলো আমি বলেছি আগে ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট, এটা হলো ব্যাংকের ব্যালেন্স 9292.16, সেজন্য ব্যাংকের জন্য একটা লিখেছি, আবার ক্যাশের জন্য আরেকটা লিখেছি। এই যে ব্যালেন্স পার বুকস মানে আমার ক্যাশ বই পার বুকস অক্টোবর, এই যে 4557.55, দুইটা ব্যালেন্স আমি আগে লিখে নেব। যে এটা হলো আমার ক্যাশ ব্যালেন্স, আমি লিখছি ব্যালেন্স পার বুকস অক্টোবর 31, 1972 এত টাকা। আর ওইটা লিখেছি ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট অক্টোবর 31, 1972 4,992 টাকা 16 পয়সা। আগে ব্যালেন্স দুটা লিখে নিলাম, তারপরে কি করব সেটা উপরে লিখে নিলাম। এরপরে প্রথম এন্ট্রিটা আমরা বলেছি যে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করতে হবে, এই যে ডিডাক্ট করলাম, এখানে কি লিখলাম, এ দিলাম, এ মানে হলো আমার অ্যাডজাস্টমেন্টে এই নম্বর, তাহলে আমার কোনো ভুল ত্রুটি হলে না মিললে তখন এখান থেকে আমি বুঝতে পারবো, সেজন্য এ দিয়েছি। কাস্টমার চেক ফান্ড টু বি আনকালেক্টেবল, কাস্টমারের চেকটা আনকালেক্টেবল ছিল সেই জন্য লেস করলাম। বুঝছেন সবাই? এর মানে কি চেক বাউন্স করছে বা সামথিং, যে চেকের টাকা কালেক্ট হয়নি? কালেক্ট হয়নি, 10টা কারণে কালেক্ট না হইতে পারে। কি কারণ আমাকে বলে নাই, শুধু বলছে টাকা কালেকশন হয়নি। ক্লিয়ার সবাই? ব্যাংক রিকনসিলিয়েশন বুঝলে খুবই সোজা, না বুঝলে এর মতন আর কোনো কঠিন নেই। কাজে চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য, অঙ্ক তো আর বেশি করবো না, একটা আপ টু নাও ক্লিয়ার যতটুকু বুঝাইছেন, যদি এতটুকু কনসেপ্টের মধ্যে দিয়ে পুরো অঙ্ক করে ফেলা যায় দেন ইটস অল গুড। হ্যাঁ, এটুকু কনসেপ্টের মধ্যে আপনি যে কোনো অঙ্কই আসুক না কেন আপনি পারবেন। স্যার এই নম্বরে যেটা হলো স্যার, আমি তো চেক জমা দিয়ে স্যার আমার অ্যাকাউন্টটাকে আমি ডেবিট করছিলাম, কিন্তু স্যার যখন চেকটা কালেকশন হলো না তখন স্যার আমি আমার অ্যাকাউন্টটাকে কথাটা ঠিক বলেননি, কথা ঠিক বলেননি। আমি যখন চেকটা জমা দিলাম স্যার তখন ব্যাপারটা কি ঘটছিল, আমি যখন আমার একটা কাস্টমারের চেক স্যার ব্যাংকে জমা দিলাম অ্যাকাউন্ট রিসিভেবল, তখন তো স্যার আমি আমার অ্যাকাউন্টটাকে ডেবিট করলাম। ব্যাংক ডেবিট করছেন? জি, জমা করছিলেন। জি স্যার, জি স্যার। এভাবে বলেন বাংলায়, তাহলে আমি বুঝতে পারবো। জমা করেছিলেন? হ্যাঁ, আমি আমার জমা করছিলাম। আপনার ক্যাশ বই জমা করেছেন, জানালো যে আপনার ব্যাংকে এই চেকটা কালেকশন হয়নি। তাহলে আপনি তো জমা করেছিলেন, তাহলে এই যে এই 4,557 টাকার মধ্যে 623 টাকা ছিল না? ছিল স্যার, ছিল তো, ছিল দেখেই তো এই ব্যালেন্সটা হয়েছে। এখন জানতে পারলেন যে টাকাটা কালেকশন হয়নি, তাহলে এখন মাইনাস করতে হবে না? জি স্যার, মাইনাস করতে হবে। সেটাই করছি, ডিডাক্ট অর লেস কাস্টমার চেক ফান্ড টু বি আনকালেক্টেবল। এটার জন্য তো জার্নালও দেওয়া লাগবে তাই না? ওই উল্টা জার্নালটা দিতে হবে। আমি তো আগেই বলেছি, একটু আগেও বলেছি যে আমি জার্নাল দেবো, আমার ক্যাশ বইতে যা কিছু যোগ বিয়োগ করবো সবগুলো জার্নাল করতে হবে। জি স্যার, ওকে। জার্নাল আমরা পরে আসি। ওকে, এরপর কি বলেছে নাম্বার বি, এ 2 months 7% টাকা 1,200 customers note dated August 25 discounted on October 12 had been posted October 26 and the bank had charged the Dearborn company hot taka 1,216.33 which included a protest fee of taka 2.33. বলেন
বাংলা বুঝতেছেন কিনা সেটা আগে বলেন, তারপরে অঙ্ক করেন। স্যার নোটটাকে আমি দিছি নাকি কাস্টমার আমাকে দিচ্ছে? সব ওখানে বলা আছে, একদম ভাষা ক্লিয়ার আছে। এখন ভাষাটা বুঝতেছেন কিনা সেটা বলেন। স্যার জি, এ 2 months তো প্রোটেস্ট মানে কি স্যার? 7% টাকা 1200 কাস্টমার্স নোট। আমরা তো এই নিয়ে অনেকবার কথা বলেছি। কাস্টমার নোট মানে হলো, ধরেন কাস্টমার একটা চেক, নোট মানে হলো একটা কাগজ, একটা কাগজ, যে কাগজটায় উপরে আপনার টাকা লেখা আছে, তারিখ লেখা আছে, আপনি কত টাকা পাবেন সেটা বলা আছে। ইট ইজ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এবং সেখানে বলা আছে যে সেটার উপরে কোনো ইন্টারেস্ট পাবেন কি পাবেন না। এই সব জিনিস যে কাগজটা লেখা থাকে সেই কাগজটাকে বলা হয় নোট রিসিভেবল। আর যদি আপনি কাগজ দেন তাহলে সেটাকে বলা হবে নোটস পেয়াবেল। তো কাস্টমার্স নোট মানে এর অর্থ কি? কাস্টমার আমাকে দিয়েছেন, আমি কাস্টমারকে দিয়েছি। কাস্টমার আমাকে দিয়েছে। কাস্টমার আমাকে দিয়েছে, ফাইন। তাহলে নোট রিসিভেবল, একটা নোট রিসিভেবল, নোটটার ভ্যালু ছিল কত? 1200 টাকা। তার উপরে ইন্টারেস্ট আছে কত? বছরে 7%। এই হলো নেটের বৈশিষ্ট্য। ডেট ছিল কবে? 25শে আগস্ট। তাহলে সবই আছে। 25শে আগস্ট 7 তারিখ 7% ইন্টারেস্ট এবং 1200 টাকা। এটা কেমন 2 মাসের মধ্যে দিলে আপনার 7% ইন্টারেস্ট দিবে ওই নোট রিসিভেবলের উপর? জি, বছরে দেবে 7%, তাহলে 2 মাসে যা হিসাব আসে তাই। জি স্যার। ডিসকাউন্টেড অন অক্টোবর 12। এটা কি করছে? ওই যে ডিয়ার বন্ড, সেইটা ডিসকাউন্ট করছে। ডিসকাউন্ট মানে ভাঙাইছে। তার কাছে এটা ছিল, নোটটা ছিল, কিন্তু যেহেতু আগেই বলছে নোট ইজ এ আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা আপনি বিক্রি করতে পারবেন বা কারো কাছে দিয়ে আপনি কোনো জিনিস বিনিময়, মানে টাকা যেরকম হয় সেই রকম, চেক যেরকম হয় সেই রকম। তো সেটা কি করছে? সে ডিসকাউন্ট করেছে বা ভাঙিয়েছে কবে? অক্টোবরের 12 তারিখ। তার মানে আগস্টের পরে সে ভাঙিয়েছে অক্টোবর 12 তারিখ। তাহলে নোটটা ছিল 2 মাসের এবং তার ডেট ছিল 25শে অক্টোবর। তার ম্যাচুরিটি আসবে কবে? 25 অক্টোবর। রাইট, 26শে অক্টোবর বা 25শে অক্টোবর হলো তার ম্যাচুরিটি ডেট। কিন্তু কি করছে সে? 26 তারিখে আগেই সে ভাঙেই ফেলছে 12 তারিখে। বুঝতে পেরেছেন? হ্যাড বিন প্রোটেস্টেড অক্টোবর 26। হ্যাড বিন প্রোটেস্টেড মানে হলো ব্যাংক ওই নোটটা নিয়ে সে টাকা চাইতে গেছে এবং প্রোটেস্টেড মানে হলো উপস্থান করছে আর কি। যেহেতু 26 তারিখ হয়ে গেছে, সে বলছে আমার টাকা দিয়ে দাও। ওই নোটিশটা যার কাছে থাকবে সেই ওটার মালিক। তখন ব্যাংক গেছে 26 তারিখ টাকা, আমার টাকা দিয়ে দাও। হ্যাড বিন প্রোটেস্টেড and the bank had charged the Dearborn company for টাকা 1216.33। 1216 আসলো কোত্থেকে? 1216 আসলো এখানে 7% ইন্টারেস্ট 7% এবং চার্জ ইন্টারেস্ট সহ স্যার। হ্যাঁ, 1200 টাকা সহ 1200 টাকা নোটটার ভ্যালু ছিল 2.6 এবং 2 মাসের 7% এ কত টাকা আসে? 14 টাকা আসে। তাহলে 1214। আর ওই যে চাইতে গেছে ব্যাংকের একটা খরচ, সেই খরচ হলো 2 টাকা 33 পয়সা। এই সবকিছু মিলে 1216 টাকা ওই ডিয়ারবান কোম্পানির অ্যাকাউন্টকে চার্জ করেছে, মানে ডেবিট করেছে, কমিয়ে ফেলছে। হুইচ ইনক্লুডেড প্রোটেস্ট ফি। এখন আপনি বলেন কেন কমিয়েছে? ব্যাংক ওই ডিয়ারবানের অ্যাকাউন্টকে চার্জ করছে কেন? ডেবিট মেমোরেন্ডাম দিছে একটা। আচ্ছা, এই টাকাটা তো ডিয়ারবনের অ্যাকাউন্ট থেকে স্যার ডিয়ারবনে নোট পেয়েবলটা ব্যাংকে দিচ্ছে, কিন্তু ব্যাংক তো টাকাটা কালেকশন করতে পারেনি, ডিজনার হয়ে গেছে। ব্যাংক ইন্টারেস্ট এবং প্রোটেস্ট ফি সহ এখনই শেষ করব, 1 মিনিট। স্যার ভুলই করছে, ডেবিটের জায়গায় ক্রেডিট করছে। ডেবিটের জায়গায় ক্রেডিট করছে। একজনে বলছেন ভুলে করছে, আরেকজনে বলছেন যে টাকা পায়নি সেই জন্য চার্জ করেছে।
সবারটাই একজনেরটা হয়নি, আরেকজনেরটা আংশিক হয়েছে। অর্থাৎ আপনি তো 12 তারিখ ব্যাংক থেকে টাকা নিয়ে আসছিলেন, টাকা ডিসকন্টিনিউ করছে 12 তারিখে স্যার। হ্যাঁ ডিসকাউন্টিং করে আপনি টাকা নিয়ে আসছেন, কিন্তু ব্যাংক যখন ওইটা আবার ওই নোট যে দিয়েছে তার কাছে যখন চাইতে গেছে, সে নিশ্চয়ই দেয়নি বিদায় আবার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সে নিয়ে গেছে ব্যাংক। হ্যাড বিন চার্জ, আপনার অ্যাকাউন্ট চার্জ করছে মানে ডেবিট করছে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে সে ব্যাংক টাকা নিয়ে নিয়েছে 1216 টাকা। কিন্তু কারণ কি? কারণ ব্যাংক আপনাকে আগে দিয়েছে 1200 টাকা, এখন সে টাকা পায়নি, সেজন্য আপনার অ্যাকাউন্ট থেকে আবার সে কেটে নিয়ে গেছে। সো আপনারা চিন্তা করেন, নেক্সট ক্লাসে আমরা এটা সলিউশন করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকালকে আবার 5টায় দেখা হবে। আইসিএম থেকে প্রায় 10 মিনিট এক্সেস হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।